কোহিনূর যদি ভারত থেকে দূরে থাকে তাহলে সেই দেশ মরুভূমিতে পরিণত হবে। এটি একের পর এক শাসকদের রক্তে ভেজা হাত দিয়ে গেছে, যার মধ্যে একজন রাজা যিনি তার নিজের ছেলেকেই অন্ধ করে দিয়েছিলেন, এবং আর একজন ক্ষমতাচ্যুত শাসক যার কামানো মাথা গলিত সোনা দিয়ে রাজ্যাভিষেক হয়েছিল। হ্যালো বন্ধুরা, আজ আমরা কোহিনূর হীরার অজানা ইতিহাস নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে হারিয়ে যাই অনেক অনেক বছর আগের সেই কোহিনূর হীরের আসল ইতিহাস খুঁজতে। কোহিনূর হীরা বর্তমানে ব্রিটিশ রাজতন্ত্রের মুকুটের গহনার অংশ। কোহিনূর হীরা বহু শতাব্দী ধরে ভারতীয় এবং বিশ্বকে মুগ্ধ করেছে। মুঘল, পারস্য, আফগান এবং শিখদের দখলে থাকায় শতাব্দীর পর শতাব্দী ধরে বেশ কয়েকবার হাত পরিবর্তনের পর ব্রিটিশদের দখলে আসে। বেশিরভাগ লোকের কাছে কোহিনূরের মালিকানার যে গতিপথ লক্ষ্য করা যায় তা প্রথমে মুঘল, শিখ এবং তারপরে ব্রিটিশরা। কিন্তু এটা তার চেয়ে অনেক বেশি জটিল। এমনকি বিশ্বখ্যাত হীরার উৎপত্তিও আজ অবধি পুরোপুরি পরিষ্কার নয়। যদি আমরা কোহিনূর হীরার উৎপত্তি সম্পর্কে জানতে চাই তাহলে বলা যায় যে কোহিনূর একটি ফার্সি শব্দ, ভাষাগতভাবে কোহিনূর নামে লেখা, যার অর্থ আলোর পাহাড়। কোহিনূর হীরার উৎপত্তিস্থল সঠিকভাবে জানা না গেলেও বিভিন্ন পণ্ডিতগণ এটি মনে করেন যে কাকাতিয়া রাজবংশের শাসনামলে বর্তমান অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কোল্লুর খনিতে সেই সময় খনন করা হয়েছিল। ওডিশা রাজ্য আর্কাইভস অনুসারে, আর্কাইভসের ওয়েবসাইট নোট অনুসারে অধিকাংশ ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে এটি কাকাতিয়া রাজবংশের রাজত্বকালে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কোল্লুর খনিতে খনন করা হয়েছিল, যেটি তার চোখের মতো একটি হিন্দু দেবীর মন্দিরে এটি স্থাপন করেছিল। 14 শতকের গোড়ার দিকে তুর্কি খিলজি রাজবংশের সেনাবাহিনী লুট, যুদ্ধের লুণ্ঠন জন্য দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে অভিযান শুরু করে। আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর 1310 সালে ওয়ারাঙ্গলে একটি সফল অভিযান চালান, যেখানে তিনি কোহিনূর হীরাটি অর্জন করতে পারেন। তারপর শতাব্দীর পর শতাব্দী ধরে কোহিনূর এক রাজবংশ থেকে অন্য রাজবংশে চলে যায়, যতক্ষণ না এটি শেষ পর্যন্ত মুঘলদের কাছে পৌঁছায়। সেখান থেকে হীরার গতিপথ অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। একটি জনপ্রিয় মাধ্যম থেকে খবর পাওয়া যায় সেই সময় যে কোহিনূর হীরাটি প্রাচীন এবং একসময় হিন্দু দেবতা বিষ্ণুর অবতার ভগবান কৃষ্ণ প্রশংসিত ছিলেন। অনেকে এমনও বিশ্বাস করেন যে হীরাটি প্রাচীন মেসোপটেমিয়া থেকে হতে পারে, যেটি বর্তমান পশ্চিম এশিয়ার পূর্ব সিরিয়া, দক্ষিণ পূর্ব তুরস্ক এবং ইরাকের অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে। ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়াতে এটি উল্লেখ করেছে। কিছু সূত্র উল্লেখ করেছে যে হীরার প্রথম উল্লেখ, যা পরে কোহিনূর নামে পরিচিত হয়েছিল, সংস্কৃত এবং সম্ভবত মেসোপটেমিয়ান গ্রন্থে 3200 খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে প্রকাশিত হয়েছিল, কিন্তু এই দাবিটি ছিল সম্পূর্ণ বিতর্কিত। বিভিন্ন ঐতিহাসিকদের মতে হিন্দুস্তান জয়ের পর প্রথম মুঘল শাসক বাবর কোহিনূর নিজের অধিকারে পান। যাই হোক, এই লিখিত রেকর্ডটি প্রথম দেখা যায় 1628 সালে, যখন শাহজাহান ময়ূর সিংহাসনটি পরিচালনা করেছিলেন, যেটিতে হীরা জড়ানো ছিল। সিংহাসনকে অলঙ্কৃত করা বহু মূল্যবান পাথরের মধ্যে দুটি বিশেষভাবে বিশাল রত্ন ছিল, যা সময়ের সাথে সাথে সবচেয়ে মূল্যবান হয়ে উঠবে। একটি হল তৈমুর রুবি, যা মুঘলদের দ্বারা অধিক মূল্যবান কারণ তারা রঙিন পাথর পছন্দ করত, এবং অপরটি হল কোহিনূর হীরা। হীরাটি সিংহাসনের একেবারে শীর্ষে একটি চকচকে রত্নপাথর মজুরের মাথায় রাখা হয়েছিল। তারপর 1739 সালে পারস্যের শাসক নাদির শাহ মুঘল সাম্রাজ্য আক্রমণ করেন এবং শাসককে পরাজিত করেন। সেই সময় তিনি দিল্লি লুণ্ঠন করেছিলেন এবং শহরটি লুণ্ঠন করেছিলেন। দিল্লির সুলতান এবং মুঘল সম্রাটদের বহু শতাব্দী ধরে সঞ্চিত প্রচুর সম্পদ নিয়েছিলেন। তিনি ময়ূর সিংহাসনও নিয়ে গিয়েছিলেন, যার মধ্যে কোহিনূর হীরাটিও ছিল, যেটি তার সাথে পারস্যে চলে আসে। শাহের কাছ থেকে কোহিনূর আহমদ খান আবদালির সাথে বর্তমান আফগানিস্তানে 1747 থেকে 1856 সালে দুররানি রাজবংশের কাছে চলে যায়। তিনি শাহের একজন সেনাপতি ছিলেন, যিনি পারস্যদের সাথে বিচ্ছিন্ন হয়েছিলেন। তাঁর দখলে থাকা কোহিনূর নিয়ে তিনি 1747 সালে সমস্ত আফগান জনগণের শাসক হিসাবে মুকুট লাভ করেন, আহমদ শাহ আবদালির নাম গ্রহণ করেন
এবং প্রথম আধুনিক আফগান রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তারপর 1813 সালে কোহিনূর হীরা ভারতে ফিরে আসে যখন এটি শিখ শাসক মহারাজা রঞ্জিত সিং এর দখলে আসে। এই সময়ই কোহিনূরের প্রতীকী মূল্য গড়ে ওঠে, যা ব্রিটিশদের হীরার প্রতি আকৃষ্ট করেছিল। তাঁর শাসনামলেই কোহিনূর প্রথম সত্যিকারের খ্যাতি অর্জন করতে শুরু করে এবং একক মর্যাদা লাভ করে, এবং তখন থেকে এটি বজায় রয়েছে। এখন কোহিনূর একাই পরা হয়, দ্রুত রঞ্জিত সিংয়ের সমস্ত প্রতীক হয়ে ওঠে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকেই যায়, কোহিনূর কিভাবে শিখদের কাছ থেকে ব্রিটিশদের কাছে গেল? 1839 সালে শিখ শাসক রঞ্জিত সিং মারা যান এবং খড়ক সিং তার জায়গায় আসেন। খড়ক সিং 11 মাসে একটি প্রাসাদ প্লটে মারা গিয়েছিলেন এবং তার পুত্র নৌনিহাল তার স্থলাভিষিক্ত হন, যিনি একটি রহস্যময় দুর্ঘটনায় তার পিতার শেষকৃত্যের কয়েক ঘণ্টার মধ্যে মারা যান। পরবর্তী শাসক শের সিং ও গুলিবিদ্ধ হয়ে মারা যান, যিনি নৌনিহালের মা এবং খড়ক সিংয়ের বিধবার সাথে মুখোমুখি হয়ে রাজধানী অবরোধ করে সিংহাসন গ্রহণ করেছিলেন। রঞ্জিত সিংয়ের কনিষ্ঠ পুত্র দুলিত সিং 1843 সালে শের সিংয়ের জায়গায় আসেন। তিনি 5 বছর বয়সী ছিলেন এবং রাষ্ট্রীয় বিষয়গুলি তাঁর মা পরিচালনা করতেন, যিনি রিজেন্টের ভূমিকা গ্রহণ করেছিলেন। দুলিপই শেষ পর্যন্ত 1849 সালে ব্রিটিশদের কাছে কোহিনূর সমর্পণ করেন। দুলিপের রাজত্বেও শিখ প্রাসাদের ষড়যন্ত্র অব্যাহত ছিল এবং তার মামা তার মায়ের দ্বারা নিযুক্ত উজিয়ারকে তার সামনে কুপিয়ে হত্যা করা হয়েছিল। ব্রিটিশরা শীঘ্রই শিখ রাজ্যকে আচ্ছন্ন করে ফেলে প্রথম অ্যাংলো শিখ যুদ্ধে, যেটি তারা জিতেছিল। 1849 সালে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের পরে শিখ রাজ্যের পতন সম্পূর্ণ হয় এবং দলিপের উপর বাধ্য করা চুক্তিতে কোহিনূরের আত্মসমর্পণ অন্তর্ভুক্ত ছিল। কোহিনূর কাটা এবং পালিশ করার পরে এটি মুকুটের গহনার অংশ হয়ে ওঠে। রানী ভিক্টোরিয়া এটি একটি ব্রোচ হিসাবে পরতেন।